মীনাক্ষী সেন শর্মার কাহিনী হৃদয়ের হাটির গল্প। লোডশেডিং বিষয়টার সঙ্গে কম বেশি নস্টালজিয়া আমাদের সকলেরই জড়িয়ে আছে। ছোটবেলায় এই হঠাৎ করে আলো নিভে যাওয়া ব্যাপারটাকে বেশ ভয় পেতাম আমরা। সেই অমূলক ভয় আর বড়বেলার নস্টালজিয়ার মধ্যে সম্পর্কটা সমানুপাতিক। অমূলক কারণ আমরা এখন জানি কেবল সাময়িক অন্ধকার আমাদের বিশেষ কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু ধরুন হঠাৎ করে ছোটবেলার এই ভয়টা গল্প জগৎ থেকে যদি পা রাখে বাস্তবে, শুনতে থাকুন মীনাক্ষী সেন শর্মার কাহিনী হৃদয়ের হাটির গল্প। আমার এখনো মনে আছে সময়টা। সে বছর গ্রীষ্মকালে বাড়াবাড়ি রকমের লোডশেডিং হচ্ছিল। দিন দুই কারেন্ট থাকতো, আবার বিকেল হলেই টুপ করে চলে যেত, কখনো কখনো প্রায় ৩-৪ দিনের জন্য। আমাদের মাঝারি আটপৌরে মফস্বল শহরটা আগে কোনোদিন এরকম দেখেনি। বাবা জ্যাঠাদের তাসের আড্ডায় ঠাড়ে ঠোড়ে সেসব শুনতে পেতুম। সেবার নাকি গরমও পড়েছিল বেজায়। আমাদের কচি ফিনফিনে চামড়ায় অবশ্য অত শত মালুম দিত না, মনেও নেই অত কিছু। মা বিকেল বিকেল আলো থাকতে থাকতে জোর করে খাইয়ে দিতেন, এইটা দিব্যি মনে আছে। আমাদেরই লাভ, রাত ৯টায় বাবাদের আসর ভাঙার আগে আশেপাশে মুখ চুন করে ঘোরাঘুরি করলে তেলে ভাজা মুরগিটা জুটত। তবে রাত ৯টার এক দাগ পরে পর্যন্ত আর কেউ আড্ডায় থাকতো না। নাকি তাসের আর গল্পের নেশায় সব প্রাণ হাতে করে অতক্ষণ বসে থাকত। কিন্তু গ্রিলের বারান্দায় বড় ঘড়িতে ৯টা বাজার সঙ্গে সঙ্গে অত জমজমাট আসর বেমালুম খালি। সব কাছাকাছি বাড়ি যদিও, তবু যেতে তো হতো ওই ঘুরঘুরটি দুপাশে ডোবা চষা ক্ষেত ফণিমনসার জঙ্গল ঘেরা কাঁচা মাটির রাস্তা দিয়ে। মফস্বল নামে হলেও রাস্তাঘাট পাকা হয়নি তখনও। আমরা পড়তুম হৃদয়হাটি প্রাথমিক বিদ্যালয়। ভাই ২য় শ্রেণী, আমি ৫ম। স্পষ্ট মনে আছে সেই অদ্ভুত লোডশেডিং শুরু হওয়ার আগের দিনই সবে স্কুলে গ্রীষ্মের ছুটি পড়েছে। এমনিতে হৃদয়হাটিতে লোডশেডিং যে একেবারেই হতো না এমন নয়, তবে ওই সময় সাধারণ গ্রামাঞ্চলে যতটা বিদ্যুতের আকাল ছিল, আশ্চর্যজনকভাবে হৃদয়হাটিতে ততটা ছিল না। প্রচলিত ধারণা ছিল আমাদের অঞ্চলের অধিকাংশ মানুষ সদরের পাওয়ার গ্রিড অফিসে কাজ করত বলেই নাকি এই সৌভাগ্য। আমরাও আশেপাশে ২-১০টা গাঁয়ের বন্ধুদের কাছে খেলার মাঠে ও নিয়ে কথায় কথায় কলার তুলতাম। সেই গ্রীষ্মে সব গর্ব চুরমার হয়ে গেল। পাশের বেলজোলা গাঁয়ের ছেলেরা সাফ জানিয়ে দিল, আমাদের না টানা ৪ দিন কারেন্ট নেই, এমন কখনো হয়নি বুঝলি। পুজোর পর আমাদের রাস্তাও পাকা হয়ে যাবে, বাবা বলেছে। হৃদয়হাটিকে বোধহয় আর কারেন্ট দেবে না, পাকা রাস্তা নেই তো। আমি করুণ চোখে রতনের দিকে চেয়েছিলাম। রতন বেলজোলার ছেলে হলেও ওর বুদ্ধি শুদ্ধি আছে। হেড স্যার আমাদের হরিহরাত্মা বলেন। সেই রতনও দেখলাম ওদের সঙ্গে ফিকফিক করে হাসছে। মনমরা হয়ে বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করতেই মা হেসে বলেছিল, সেরকম কিছু নয়, গ্রিডে নাকি কোথায় কি গোলমাল হয়েছে, কদিনেই সারাই হয়ে যাবে। বাবাদের সবার ওভারটাইম চলছে সেই জন্য। তখন ফিরতে ফিরতে সন্ধে পেরিয়ে যেত। কিন্তু কিছুই ঠিক হলো না। বাবা রোজ হতক্লান্ত হয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে মুখ হাত ধুয়ে তাসের আড্ডায় বসে যেত। লোডশেডিং ঠিক নিয়ম করে কয়েকদিন ছাড়া ছাড়া হতে লাগলো। বেশিরভাগ দিনই কারেন্ট থাকতো না। ঘরে ঘরে মজুদ মোমবাতি, কেরোসিনের ভাঁড়ারে টান পড়তে শুরু করেছে। এর মধ্যেই ঘটল প্রথম ঘটনাটা। আমরা শুনেছিলাম সজল কাকার মুখে, বাবাদের আসরে আড়ি পাততে গিয়ে। দিনেশ কিন্তু যেমন তেমন বলার লোক নয় বুঝলে সুধীরদা। দক্ষিণ পাড়ায় আজ শুনলাম সকাল থেকেই হুলুস্থুল। দিনুর বাড়ির লোক কেউ নাকি ঘরের মধ্যে ঢুকতেই চাইছে না। ভোরবেলায় কারেন্ট এসেছে, তখন থেকেই নাকি সব বাইরে দাঁড়িয়ে আছে। বাবা থমথমে মুখে বসে রইল।
উত্তর দিল না। দত্ত জেঠু বললেন, আরে ছাড়ো তো, গরম পড়েছে যা, লোকের মাথার তাল ঠিক নেই। দিনের চাকরিটা গত সপ্তাহে গেল না, এখন কি ওর কথা ধরার সময়? বেশি কিছু শুনতে পেলাম না। কথাবার্তা অন্যদিকে ঘুরে গেল। রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি আর ভাই বিছানার মাঝখানে শুয়ে আছি, মা আলনায় শাড়ি গোছাচ্ছে। তখন বাবাকে জিজ্ঞেস করলুম, দিনু কাকাদের কি হয়েছে গো? বাবা আধশোয়া হয়ে তালপাতার পাখাটায় হাওয়া করছিল। প্রশ্ন শুনে মায়ের দিকে তাকালো। দুজনে মুখ চাওয়াচাবি করতে বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসেছিল। তারপর আমার আর ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বলল, শুনলে তোমরা ভয় পাবে না তো? আমাদের বাড়িতে বড়দের ছোটদের মধ্যে ভয়ের দূরত্বটা বরাবর কম ছিল। আমরা চটপট মাথা নাড়াতেই বাবা কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে বলল, ফেরার সময় হইচই শুনে পুকুর পার হয়ে আসছিলাম। দিনু বলল ওরা ভয় পাচ্ছে। দিনুর বউ বলছে আগের বারের লোডশেডিং এর সময় থেকেই নাকি ঘরের মধ্যে লোকজন বেশি হয়ে যাচ্ছে। মানেটা কি? ওদের বাড়িতে তো থাকার মধ্যে দিনু, মালতী, দিনুর মা আর দিনুর দুই ভাই। সেটাই তো কথা। রোজ রোজ রাতের বেলায় সব ঘরে তো আর কুপি কি হ্যারিকেন জ্বালিয়ে রাখা যায় না। তখন নাকি গুনতিতে ঘরে 5-6 জনের বেশি হয়ে যাচ্ছে অনেক সময়। 4 জন এক জায়গায় তো আরো 2 জনের সাড়া পাওয়া যাচ্ছে এ ঘরে ও ঘরে। ঠিকঠাক বোঝাও যাচ্ছে না, কিন্তু সব সময়ই যেন বাড়িতে 2-1 জন লোক বেশি ঠেকছে। ওরা সবাই তাই বলল, বেশ ভয় পেয়ে আছে। সেই রাতে আর ঘুম আসছিল না। মটকা মেরে পড়ে থাকতে গিয়ে টের পেলাম ভাইও ঘুমোয়নি। বাবা মা হ্যারিকেন নিভিয়ে দুই পাশে ঘুমিয়ে পড়েছে। বাবার নাক ডাকার আওয়াজ হচ্ছে আমার ডান পাশে। ভাই চুপি চুপি আমায় কনুইয়ের খোঁচা মারল। বল। হ্যাঁ রে দাদা, দিনু কাকাদের ঘরে ভূত ঢুকেছে। ভাই গুটিসুটি মেরে আমার কাছে সরে এসে বলল। আমার শিশু মস্তিষ্কে ব্যাপারটা তল পাচ্ছিলাম না। কত ভূতের গল্পই তো শুনেছি, এটা আবার কোন ধরনের ভূত? তবে সন্ধেবেলা বাবার কাছে শোনা কথাগুলো মাথায় কেমন শিরশির করে ঘুরছিল। ভয়ে পায়ের দিকে খোলা জানলাটার দিকে তাকাতে পারছিলাম না। ভূত নয় মনে হয়, অন্য কিছু। দাদা, ওই বলছিলাম যে কাল সকালে একবার দিনু কাকাদের বাড়ি যাবি? যাবো তো, ভয় করবে না? ভাই মাথা গুঁজ করে রইল। পরদিন সকালে দিনু কাকাদের বাড়ির সামনে গিয়ে দেখি ওদের চাতালে অনেক লোক। রতন, মান্টা, বেলজোলার অনেককেই দেখলাম ভিড়ের মধ্যে রয়েছে। ওদের জিজ্ঞেস করতেই রতন বলল, দিনু কাকারা নাকি সবাই কাল রাতের বেলায় বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে, 5 জনে। মানটা চোখ বড় বড় করে বলল, চলে গেছে না আরো কিছু নিয়ে যায়নি জানিস? ছোটকা বললো তো, জামা কাপড় সব ট্রাঙ্কে পটলায় পড়ে রয়েছে। ঘরের দরজায় তালা না দিয়ে অমন করে কেউ যায় নাকি? যায় না। যাওয়াটা যে অস্বাভাবিক সেই বয়সেও মনে হয়েছিল। আমরা 4 জন লোকজনের চোখ এড়িয়ে ঘুরে দিনু কাকাদের বাড়ির পেছন দিকটায় এলাম। এদিকটায় একটা পোড়ো মতো জমি। আশপাশের বাড়ি থেকে জঞ্জাল ফেলে নোংরা করে রেখেছে। আমাদের অবশ্য হেলদোল ছিল না। সকাল বিকেল এর ওপর দিয়ে ছুটোছুটি করেই পাড়াময় খেলে বেড়াই। দিনু কাকাদের খিড়কির দরজা হাট করে খোলা। আমরা 4 জন চুপি চুপি চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকলাম। মনে আছে, ঢুকতেই একটা সোঁদা গন্ধ নাকে এসে লেগেছিল।
দিনু কাকাদের খিড়কি দরজা পেরিয়ে উঠোন, তার ওপারে দালান। সেই উঠোনে দাঁড়িয়েও কেমন মনে হলো এই বাড়িতে বহুকাল কেউ আসেনি, কেউ এখানে থাকে না। দাদুর ঘরটা কত বছর বন্ধ থাকার পর যখন বাবা পরিষ্কার করার জন্য তালা খুলেছিল, ঠিক এই গন্ধ পেয়েছিলাম। আমরা পা টিপে টিপে উঠোনে ঘুরে বেড়াচ্ছিলাম। দালানে ওঠার সাহস হয়নি, খালি মানটা সাহস দেখিয়ে এক দৌড়ে দালানের পাশে আলাদা রান্নাঘরটায় উঁকি মেরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দেখবি আয় বলেছিলাম না। রান্নাঘরের শিকল নামানো, পাল্লা দুটো খোলা। আমরা ঝুপসি ঘরটায় উঁকি মেরে দেখলাম লাল সিমেন্টের চকচকে মেঝেতে খাবারের থালা পড়ে আছে, তাতে আধ খাওয়া ভাত, পাতে এঁটো তরকারি, ছিত্রে থাকা মাছ, পাশে একটা ভাতের হাঁড়ি, আঢাকা জলের গ্লাস। যেন কারা খেতে খেতে এইমাত্র উঠে পড়েছে। পেছন থেকে কাদের হেঁড়ে গলায় চিৎকার শুনে আমরা পড়ি কি মরি করে উঠোন পেরিয়ে বাইরে এসে পড়লাম। রতনী প্রথম বলেছিল, থালাগুলো দেখলি খেতে খেতে উঠে গেছে, জানো বলেছিলাম না কিছু একটা গন্ডগোল আছে। ভাই আমার হাত চেপে ধরে কাছে ঘেঁষে এলো। রতন বলল, কারেন্ট ছিল না তো রাতে, কপি দেখলি কেউ? হ্যারিকেনও ছিল না পাশে। কথাটা মনে ধরলো আমাদের। সত্যি লণ্ঠন না থাকলে অন্ধকারে খেয়েছে কি করে? 6টা থালা ছিল, দেখেছিস? কোথায় 6টা? 5টা থালা ছিল তো। তুই ভুল করেছিস। না 6টাই ছিল, আমি ভালো করে গুনে দেখেছি। সব কটাতেই মাখা ভাত ছিল। বল মানটা, তুইও দেখেছিস না? আমিও দেখেছি। মোটেই 6টা ছিল না। তুলুও দেখেছে, বল তুলু। ভাই উত্তর দেওয়ার বদলে এক দৃষ্টে দিনু কাকাদের বাড়িটার দিকে তাকিয়েছিল। আমার জামার এক কোণ ধরে আরো কাছে সরে এলো। বললাম, কিরে? পাঁচিলের মধ্যে ওটা কে দাঁড়িয়ে আছে? আমরা তিনজনে অবশ্য কাউকে দেখতে পাইনি। পাঁচিলের ওপরে না সামনে? কই? আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম, ভাই শুধু মাথা নাড়ছিল আর বলছিল, পাঁচিলের মধ্যে। ওই তো। দিনু কাকার পাশের লোকটা কে রে দাদা? ভাইয়ের হাত ধরে দুধ দাঁড়িয়ে ছুটে বাড়ি চলে এলাম। দিনের বেলাতেও গা ছমছম করছিল। ছোটবেলায় এমনিতে ভাইয়ের এই রোগ ছিল, অদ্ভুত অদ্ভুত কথা বলতো হঠাৎ করে, শুনলেই গা শিরশির করত। দুপুরবেলা আমাদের খাইয়ে মা রান্নাঘরের কাজ গোছাচ্ছে। আমরা দুই ভাই খাটে মেঝেতে ফ্যানের তলায় শুয়ে বসে আছি। মান্ধাতার আমলের ফ্যান মিঠে হাওয়ার সঙ্গে ঘটর ঘটর শুনতে শুনতে আমি ঘুড়িতে গদের আঠা লাগাচ্ছি। ভাই খাটে উপুড় হয়ে ঘুড়ি বানানো দেখছে। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। ঘুরতে ঘুরতে থেমে যাওয়া ফ্যানটার দিকে তাকিয়ে ভাই বলে উঠল, দাদা, অন্ধকারে কেউ হারিয়ে গেলে কি হয়? বেজায় গরম। মনে আছে ঠান্ডা মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে বলেছিলাম, হারাবে কিভাবে? দেখা না গেলেই কি মানুষ হারিয়ে যায় রে দাদা? অন্ধকারে তো মাকেও দেখা যাবে না দাদা। তবে মা আছে না নেই বুঝবো কি করে? দূর বোকা। আমি ছাদের দিকে তাকিয়ে বলেছিলাম, ছাদের জায়গায় জায়গায় চুনকামে নীলচে ড্যাম্পের দাগে কত অজানা দেশের ম্যাপ হয়ে রয়েছে। আমি হাওয়ায় আঙুল বুলিয়ে তারই মধ্যে একটা লাইন বরাবর ঘোরাতে ঘোরাতে বললাম, তুই সত্যি পাঁচিলের মধ্যে দিনু কাকাদের 5 জনকে দেখেছিলি? 5 জন তো নয়, 6 জন। কিন্তু দাদা,
লোডশেডিং এ দেখা না গেলে কতজন আছে জানবে কি করে? হ্যাঁ রে দাদা, দেখা না গেলে তো হারিয়ে যায়। আবার যদি অন্য কেউ চলে আসে? কে চলে আসবে? অন্য মানুষ? মানুষ তো নাও হতে পারে। যদি যদি অন্য কিছু। ভাইয়ের বলার ধরনে মাঝ দুপুরে গুমোট ঘরের কোনায় কোনায় লোডশেডিংয়ে পাকিয়ে ওঠা আবছা অন্ধকারগুলো আরো ঘন হয়ে এলো। সেদিন বিকেলে মাঠে যে 3 জন খেলতে এলো না, তারা সবাই আমাদের পাড়ার। আমরা 5 জনেই খেললাম। এদিকে বেলজোলার দলে 8 জন। হারবো জানা কথা। গড়ান আর ভেতো 2 ভাই খেলতে আসেন। ওদিকে পুকুর পাড়ের বাপ্পাদের বাড়ির পাঁচিল দিনু কাকাদের উঠোনের লাগোয়া। রতন আমার সঙ্গে চলল। খেলা শেষে পেছন পেছন ভাই। আমার ভয় করছিল না তা নয়, কিন্তু বাপ্পার খবর না নিয়ে বাড়ি যেতে পারছিলাম না। মন বলছিল কিছু একটা ঘটেছে। সন্ধ্যার ঝুপসি আধার মেঘে একতলা বাড়িটা দাঁড়িয়েছিল। টিনের চালের ওপরে ঝুঁকে থাকা ধুঁধুল গাছটার পাতা ঝরছে টুকটাক। অন্ধকার স্তূপের মতো একটা বাড়ি। গোটা পাড়ায় ছাই রঙা আকাশ পেয়ে রাত নামছে। তখনও লোডশেডিং। আমাদের ডাকাডাকিতে কুপি হাতে বাপ্পার মা বেরিয়ে এলো। আয় তোরা, বাপ্পা শুয়ে আছে, খেলতেও গেল না। আমরা ভেতরে গিয়ে দেখি বাপ্পাদের খাটে ওই গরমে গলা পর্যন্ত বিছানার চাদর মুড়ি দিয়ে বাপ্পা শুয়ে আছে। আমাদের দেখে উঠে বসলো। ততক্ষণে বাইরে বেশ অন্ধকার করে এসেছে। বাপ্পার ঠিক পাশেই বড় বড় শিক দেওয়া জানলা, ঘরের বাইরে হ্যারিকেন। একসঙ্গে 2টো ঘরে আলো দিচ্ছে। বারান্দা পেরিয়ে রান্নাঘর থেকে ছ্যাঁক ছ্যাঁক রাতের রান্নার আওয়াজ আসছে। এইসবের মধ্যে বাপ্পা খাটে উঠে বসে বলল, যা হানিস, আমাদের ঘরে মাঝে মাঝে উটো আমি, কখনো উটো মা, আর 2 জন বাবা হয়ে যাচ্ছে লোডশেডিং হলেই। আমরা খাটে বসে চারিদিকে তাকালাম। বাপ্পার বাবা আমার বাবা একসঙ্গে ফেরে। তখনও বাড়িতে আমরা 5 জন। কাকিমা, বাপ্পা, রতন, আমি আর তুলু। তাই হওয়া উচিত। বাপ্পাদের শোয়ার ঘরে যেই দিকে রান্নাঘর, তার উল্টো দিকে বাথরুম। আমার মনে হলো কে যেন বাথরুমের চৌবাচ্চা থেকে মগ মগ জল তুলে হড়াস হড়াস করে মাথায় ঢালছে। বাথরুমের দিকটা অন্ধকার। শুনলি? বাপ্পা আবার চাদরের তলায় ঢুকে গেল। রতনের মুখ দেখে মনে হলো ও শব্দটা শুনেছে। রান্নাঘর থেকে কড়াইয়ে খুন্তির আওয়াজ উঠেছে। আমি দেখে আসবো? রতন চৌকাঠের বাইরের হ্যারিকেনটা তুলে নিয়ে বলল। ভাই আমার হাত চেপে ধরেছে। আমি ভয়ে ভয়ে বললাম, থাক না রতন, তোর বাড়ি যাই। বাইরে রাত নামছিল বুড়ো ম্যাজিশিয়ানের ফুটফুটে তারা আঁকা কালো উড়নির মতো। চুপি সারে, তাড়াতাড়ি। রতনের বাড়ি তো সেই বেলজোলায়। অন্ধকারে হেঁটে যেতে আধ ঘন্টা লাগবেই। রতন তাও লণ্ঠন হাতে বাথরুমের দিকটায় চলে গেল। অন্ধকার ঘরে আমরা 3 জন বসে আছি। চাদরের তলায় বাপ্পার সারা শব্দ নেই। রান্নাঘর থেকে মুসুর ডালের গন্ধ আসছে। দাদা, দাদা, আমার ভয় করছে। তুলু কাঁদো কাঁদো গলায় বলল। কি করব বুঝতে পারছিলাম না। ভাইয়ের হাত শক্ত করে ধরে বারান্দার শেষ প্রান্তে বাথরুমটার কাছে গেলাম। হ্যারিকেনটা বাইরে রাখা, দরজা ভেতর থেকে বন্ধ। বাথরুম থেকে কোনো শব্দও আসছিল না। রতনকে কোথাও দেখতে পেলাম না। রতন, রতন,
বার দুয়েক ডাকাডাকি করতেই বাথরুমের দরজাটা খুট করে খুলে গেল। রতন বেরিয়েছে। কিরে, বাড়ি যাবি না? দাঁড়া, রতন আসুক, ওইদিকে গেল। বলতে বলতেই উঠোনের দিক থেকে আরেকটা রতন এসে বারান্দায় উঠে পড়ল। পা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, এই স্বপন, মা বকবে, বাড়ি চ। আজ ভাবলে অবাক লাগে, আমি কিন্তু চোখের সামনে অবিকল এক রকমের দুটো ছেলে, যারা এই কিছুক্ষণ আগে পর্যন্ত একটি ছিল, দেখেও ভয়ের চাইতে ধন্দে পড়েছিলাম বেশি। ভাই আমার জামা ধরে গেটের দিকে টানছিল, আমি তাও অবাক গলায় বললাম, স্বপন আবার কে? তারা দুজনেই ভারী অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর রতন নাকি স্বপন বলেছিল, বাপ্পাকে বলে আসি, চল বাড়ি যাবো, রাত হচ্ছে। হ্যারিকেন হাতে বাপ্পাদের শোয়ার ঘরে এসে দেখি বাপ্পার বিছানায় গুটি সুটি মেরে চাদরখানা পড়ে আছে, আর তার তলায় কেউ নেই। রান্নাঘরে উঁকি দিয়ে দেখলাম কড়াইতে তখনও কি যেন বসানো। তুলু নাক কোঁচকালো। কি পোড়া গন্ধ! সত্যি কড়াইয়ের তরকারিটা ধরে উঠেছে বোধহয়। কাকিমা কোথায় গেল? রান্নাঘরেও পেছনের দিকে মুখ খোলা একটা বড় শিক দেওয়া জানলা, তার ওপাশে লঙ্কা গাছের ঝোপে মনে হলো কারা যেন ফিসফাস গল্প করতে করতে ঘুরে ঘুরে লঙ্কা তুলছে। আমার হঠাৎ মনে হলো এখনো বোধহয় আমরা 5 জনই আছি। বাইরের উঠোনে কে একটা ছুটে গেল চটাস চটাস জুতো পরে, নাকি 6 জন। ভাইয়ের হাত ধরে এক লাফে বারান্দা পেরিয়ে উঠোনে নেমে আসার সময় এক পলকে চোখে পড়ল শেষ প্রান্তের সেই বাথরুমের টিনের দরজা আবার বন্ধ। ভেতর থেকে জলের শব্দ আসছে। বাপ্পার বাবা ফিরল, নাকি অন্য কেউ, অন্য কিছু? দুজনে ছুটতে ছুটতে যখন বাড়ি ফিরেছিলাম, বাবাদের তাসের আড্ডা মাঝপথে। এত রাত পর্যন্ত বাইরে থাকার ফলস্বরূপ একপ্রস্থ বকা জুটল। আমরা দুধ মুড়ি খেয়ে আড়ি পাততে গেলাম। শুনলাম দত্ত জেঠু বলছেন, সতুদের পাশের বড় জমিটায় এবার পুজোর সময় একটা মেলা বসালে কেমন হয়? সতু বাপ্পার বাবার নাম। ওদের পাশের বাড়ি তো দিনু কাকাদের। ওটা পোড়ো জমি হবে কেন? মাকে জিজ্ঞেস করতে গিয়ে আরেকবার বকুনি খেলাম। আমরা 2 ভাই ঘুমিয়ে পড়েছি ভেবে বাবা বলছিল মাকে। রাতে হাত পাখার মিঠে নরম হাওয়ায় চোখ বুজে মটকা মেরে শুনছিলাম। অফিসের অবস্থা ভালো নয়। লোকালয়ের ওপর দিয়ে নাকি হাই টেনশন ইলেকট্রিক তার নেওয়াতে উঁচু জায়গায় নালিশ গেছে। এত কাছাকাছি থাকলে নাকি মানুষের মাথার ক্ষতি হয়। কি জানি, অফিসে লোকজন বলা বলি করছে এখানকার গ্রিড অফিসেও নাকি বিস্তর গোলমাল হচ্ছে, কাজের হিসেব মিলছে না, আরো কত কি সব। অনেক কর্মী নাকি ছাঁটাই করবে, অফিস তুলেও দিতে পারে। পরদিন সকালবেলা আলো ফুটতেই কোনো রকমে মায়ের চোখ এড়িয়ে পুকুর পাড়ে হাজির হলাম। দিনু কাকাদের বাড়িটা যেখানে ছিল সেখানে মস্ত পোড়ো এক জমি, আগাছা ভর্তি। পেছনে জঞ্জাল ফেলার জায়গাটা দেখা যাচ্ছে, কিন্তু বাড়িটা যে এখানে ছিল তার কোনো চিহ্ন নেই। পাশের বাপ্পাদের বাড়িটা নিথর। আমার কেন জানি মনে হলো ওখানে ঢুকলে দেখতে পাবো রান্নাঘরে তরকারিটা পুড়ে কড়াইতে লেগে রয়েছে। বাপ্পাদের খাটে তেমনি একটা বিছানার চাদর জড়োমড়ো হয়ে পড়ে রয়েছে, আর বাথরুমের টিনের দরজাটা এখনো ভেতর থেকে বন্ধ। ঘা দিলেও কেউ খুলবে না,
কেউ নেই ভেতরে। সেদিন খেলার মাঠে রতনও এলো না। হিদরহাটি আর বেলজোলার সব শুধু 6 জন আসেনি। মানটা বলল রতন আর স্বপনের একসাথে হাম হয়েছে। জমজ তো, ছোটবেলা থেকে নাকি সব একসঙ্গেই হয়। খেলা জমল না। রোজ আমাদের খেলার ছোট দলটা কমতে কমতে শেষে ছন্ন ছাড়া হয়ে পড়ল। নানা কথাও কানে আসছিল। গড়ান আর ভেতর নাম শুনে হিদরহাটির কেউ চিনতেই পারছিল না। তারা আর কোনো দিন মাঠে ফেরেওনি। গড়ানদের বাড়িটাও আর খুঁজে পাইনি। গিয়ে দেখি সেখানে মস্ত একটা ডোবা। এইসব কথা বলার আমার একমাত্র সহচর ছিল আমার ভাই তুলু। বাবা মাকেও এইসব বলে লাভ হতো না। ততদিনে বাবা আরো দেরি করে বাড়ি ফিরতে লাগলো। পাড়ায় যারা গ্রিড অফিসে চাকরি করত তাদের অনেকের চাকরি চলে গেল। গোটা অঞ্চলটা ধুঁকতে লাগলো যেন। দোকানপাট কত উঠে গেল। যে দোকান থেকে স্কুল ফেরত আমি আর ভাই খাতা কলম চিনির কিটকিটে রং রং গন্ধের লজেন্স কিনতাম, যে দোকান থেকে বাবা প্রথম আমার আর ভাইয়ের একই রকমের জুতো কিনে দিয়েছিল পুজোর সময়, সব বন্ধ হয়ে গেল। তখনও বেজায় লোডশেডিং হচ্ছিল, আর এক একবার কয়েক ঘর করে মানুষ নেই হয়ে যেতে থাকল। আশ্চর্যের ব্যাপার, আমি আর ভাই ছাড়া আর কেউ যে ব্যাপারটা খেয়াল করেছে এমনও মনে হলো না। সবাই যেন ধরেই নিত আমাদের মরা মফস্বল ছেড়ে তারা কাউকে না জানিয়ে অন্য কোথাও চলে গেছে। তারপর 2-1 দিনের মধ্যেই তাদের কথা আর কারো মনেও পড়তো না। শেষে একদিন বাবা সকালে অফিস গিয়ে দুপুর বেলায় চলে এলো। দিব্যি মনে আছে, লোডশেডিং এর মধ্যে মা আমাদের 2 ভাইকে খাইয়ে সবে একটু চুল খুলে শুয়েছে। তালপাতার পাখাটা ঘুমন্ত মায়ের হাত থেকে ঠকাস করে নিচে পড়তেই দেখি বাবা বাইরের গেট খুলে ঢুকছে। ভাত, রুই মাছ কড়কড়ে করে ভাজা খেতে খুব ভালোবাসে। সেদিন রুই মাছ ভাজা হয়েছিল দুপুরে। আমার স্পষ্ট মনে আছে, সেই শেষবার। সেদিনই ঠিক হলো আমরা 2 ভাই পরের দিন কলকাতায় দিদার কাছে চলে যাব। ওখানেই দাদু আমাদের নতুন স্কুলে ভর্তি করাবে। খুব যে দুঃখ হচ্ছিল তা নয়, এমনিতেও তখন বড়রা বলা বলি করত ছুটির পরে স্কুল খুললে কটা বাচ্চা যে আবার স্কুলে যোগ দেবে তা ঠিক নেই। খেলার মাঠের বন্ধুদেরও খুব ভালো করে মনে পড়তো তা নয়, তার কতটুকু শৈশবের দোষ, কতটা অন্য কিছু বলতে পারি না। কলকাতা তখন স্বপ্নের মতো। এখানে ওখানে গল্প শুনি, গল্পের বইয়ে ছাপার অক্ষরে জাদু শহরের নাম দেখি। মায়ের পুরনো সবুজ রং করা টিনের তোরঙ্গে আমার আর ভাইয়ের সব জামা কাপড় বইপত্র গুছিয়ে দিল মা। বাবা আমাদের দুজনের কালকে যাওয়ার জামা কাপড় ইস্ত্রি করে জুতো পালিশ করে গুছিয়ে রাখল। আমরা 2 ভাই প্রবল উৎসাহে ছুটে ছুটে এটা ওটা এগিয়ে দিচ্ছিলাম। রাত্রে মা আমাদের মাঝখানে শুয়ে দুজনকেই জাপটে নিয়ে শুল। পচা গরমেও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। এত গভীর ঘুমও হুট করে ভেঙে গেল। কত রাত তখন জানি না। আমি ঘেমে জল। শুয়ে শুয়ে বোঝার চেষ্টা করছি কেন ঘুম ভাঙলো। দেখি মাথার কাছে তুলু দাঁড়িয়ে আছে। পায়ের কাছের খোলা জানলাটা দিয়ে বাইরের ছাই ছাই আকাশের আলো ঢুকছিল। আমার স্পষ্ট মনে আছে দৃশ্যটা। আমি উঠে বসে তুলুকে জিজ্ঞেস করলাম, ও খাটের থেকে একা নেমেছে কেন? বাথরুমে যাব। দাদা, তুই একটু যাবি? ঘরের হ্যারিকেনটা কমানো থাকে, সেদিন নিভে গিয়েছিল। আমি খাট থেকে সাবধানে নেমেছিলাম। ভাইয়ের হাত ধরে দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়েছিলাম। ঘরের বাইরে আমাদের টানা বারান্দা, তার শেষ প্রান্তে রান্নাঘর, পাশেই বাথরুম। সারা পাড়া ঘুরঘুরটি অন্ধকারে ডুবে থাকলেও রাতের নিজস্ব চাপা একটা আলো থাকে। আমারও চোখ সয়ে গিয়েছিল। বারান্দায় আলোর অভাব বোধ হয়নি। ভাইকে বাথরুমে ঢুকিয়ে দরজা আলতো ঠেলে বাইরে দাঁড়িয়ে হাই তুললাম। দাদা, কোথাও যাস না যেন।
আমার কিন্তু ভয় করে। আমি কোথাও যাইনি। দাঁড়িয়ে থাকতে থাকতে কখন ঝিমুনি এসে গিয়েছিল, বাথরুমে জলের শব্দ কখন বন্ধ হয়ে গিয়েছিল খেয়াল করিনি। যখন খেয়াল হলো দরজা খুলে বলেছিলাম, হলো তোর? ভেতরে কেউ ছিল না। আমি তুলুর নাম ধরে ডাকতে ডাকতে বারান্দার এদিক সেদিক খুঁজতে লাগলাম। তুলু, তুলু। তখন আমার ঘুম একেবারে ছুটে গেছে। তুলু উত্তর দিল না। ছুটতে ছুটতে ঘরে এলাম। যদি আমাকে দাঁড়িয়ে ঘুমোতে দেখে একা একা ঘরে চলে এসে থাকে, ভারী দুষ্টু তো। কিন্তু তুলু ঘরেও আসেনি। আমার ডাকাডাকিতে মা উঠে পড়েছিল। সবাই মিলে তুলুর নাম ধরে ডাকতে ডাকতে বাড়িময় ছুটোছুটি করছিলাম। কখনো ছোট একজোড়া পায়ের ছুটে যাওয়ার শব্দ শুনে তালা খুলে ছাদে যাচ্ছি, আবার পরক্ষণেই বাথরুমে কল খোলার আওয়াজে ধরফর করে নিচ্ছি। দাদুর বন্ধ ঘরে কে যেন ধুলো পড়া আলমারিটা ক্যাঁচ করে খুলল। রান্নাঘরের বাসন পড়ে গেল ঝনঝন করে। সারা রাত ছুটে আমরা হাঁপিয়ে উঠলাম, কিন্তু তুলুকে খুঁজে পেলাম না। আর কোনো দিন পাই। যখন চোখ খুললাম তখন বেশ কড়া রোদ উঠে গেছে। জানলা বেয়ে তেরচা হয়ে পায়ে তাতিয়ে দিচ্ছে। আমি ধর্মর করে খাটে উঠে বসলাম। চোখ কচলে দুপাশে তাকালাম। কি বিচ্ছিরি দুঃস্বপ্ন! তুলু কোথায়? ভাই কি আগেই উঠে গেছে? রোজ আমাকে ঠেলে তুলতে হয়। হুট করে মনে পড়ে গেল আজ দিদার বাড়ি যাব। এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছি, হুটপাট করে মায়ের কাছে উপস্থিত হলাম। মা ভাত নামাচ্ছিল। আমাকে দেখে বলল, উঠেছিস? স্নান করে আয়, ভাত বাড়ছে, 1:30টায় তোদের ট্রেন। তুমি যাবে না? মার আঁচল জড়িয়ে মার গায়ের সেই মা মা গন্ধে নাক ডুবিয়ে বলেছিলাম। মা মুখটা একটু অন্যদিকে ঘুরিয়ে চট করে চোখে হাত বুলিয়ে নিয়েছিল। না রে বোকা, আমি আর কদিন পরে যাব। এখানে বাড়ি পড়ে থাকবে না। আজ বাবা তোকে দিয়ে চলে আসবে। তুলু যাবে না? কে? কি বলছিস? তুলু আমার ভাই, তোমার ছোট ছেলে তুলু। তুলু যাবে না তো আমি একা একা যাবো নাকি? মা গম্ভীর হয়ে গিয়েছিল ভীষণ। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে আমার মুখ ধরে নরম গলায় বলেছিল, আজকের দিনে তোকে বকতে চাই না, কিন্তু তুলু, তুই এই বিদঘুটে গল্পগুলো কেন বলিস বলতো? ছোটবেলা থেকেই তোর এই রোগ। অদ্ভুত অদ্ভুত কথা বলিস। হঠাৎ করে শুনলে আমারই গা শিরশির করে। তোর আবার ভাই কোথায়? ওখানে গিয়ে এসব বললে দাদু দিদা কি ভাববে বলতো? মা আমার কপালে চুমু দিয়ে মাথার চুলে বিলি করে দিতে দিতে বলল, আমার তুই একটাই ছেলে, তুই কদিন ওখানে থাক বাবা। এই দিকটা একটু সামলে নিয়েই আমি আর তোর বাবা তোর কাছে চলে যাব। লক্ষ্মী সোনা আমার। মায়ের গায়ের সেই ওম মাখা মিষ্টি গন্ধটা আমি আজও চোখ বুঝলে পাই। বাবা ট্রেনে করে আমায় দাদু দিদার বাড়ি দিয়ে এসেছিল। সেই আমার বাবাকে শেষ দেখা, মাকেও। বাবা মা আর কোনোদিনও আমার কাছে যায়নি। কলকাতায় যাওয়ার 1 সপ্তাহ পর একদিন সকালে উঠে দাদুকে জিজ্ঞেস করাতে জেনেছিলাম আমার যখন 5 বছর বয়স আমার বাবা মা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। অদ্ভুত অ্যাক্সিডেন্ট, নাকি বড় খবর হয়েছিল। একটা খাঁখা প্রান্তরের মাঝে এক ইলেকট্রিসিটির গ্রিড স্টেশন বার্স্ট করে আগুন ধরে যায়। পাশ দিয়ে যাওয়ার সময় একটা লোকাল ট্রেনের 3টে বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। তার মধ্যে যত যাত্রী ছিল কেউ বাঁচেনি। আমার বাবা মা আমায় দাদু দিদার কাছে রেখে কোনো আত্মীয়ের বাড়ি গিয়েছিল। কি কপাল, সেই গ্রিড স্টেশনটা নাকি চালুও ছিল না। এমনকি তার 5 মাইল এপাশে ওপাশে কোনো জনবসতি নেই। বিস্ফোরণ একটু আগে বা পরে হলে আমার বাবা মা বেঁচে যেত।
দিদা চোখ মুছতে মুছতে বাবা মায়ের বিয়ের ছবি দেখিয়েছিল। হাসি মাখা কালো সাদায় দুটো চেনা মুখ, নাকে পুরনো কাগজের গন্ধ ছাপিয়ে একটা মিষ্টি ওম মাখা ঘ্রাণ জড়িয়ে যাচ্ছিল। আমি দিদার কোলে মুখ লুকিয়ে ফোঁপাচ্ছিলাম। এত কথা আজকে বলার কারণ ম্যাপটা। হিদরহাটি বেলজোলা বলে কোনো জায়গার নাম আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি, কোনো ম্যাপেও দেখিনি এই 25 বছরে। দাদু দিদা তো শোনেইনি কোনোদিন নামগুলো। পশ্চিমবঙ্গের কোনো ম্যাপ বাকি রাখেনি এতদিনে, না নেই। ওই নামে কোনো গ্রাম, মফস্বল, শহরতলি কিচ্ছুর হদিশ এতদিনে তন্ন তন্ন করেও পাইনি। এতদিন কালকে পেলাম। ন্যাশনাল লাইব্রেরিতে পুরনো খবরের কাগজের সন্ধানে এসেছিলাম। সেই কুখ্যাত ট্রেন দুর্ঘটনার 3 বগির মৃতদের নামগুলো বড্ড চেনা ঠেকল। সজল কাঞ্জিলাল, হিতেন্দ্র মোহন দত্ত, দীনেশ বড়ুয়া, মালতী বড়ুয়া অ্যান্ড ফ্যামিলি, সত্যেন্দ্রনাথ সেন ও সন্তান সহ তার পরিবার। এর ব্যাখ্যা আমার কাছে নেই। একটি অচল গ্রিড স্টেশনে বিস্ফোরণে মৃত ট্রেনের ওই 3 কামরা যাত্রীরা কোনো জগতে দ্বিতীয় সুযোগ পেয়েছিল কিনা, নাকি হিদরহাটি সংলগ্ন পাওয়ার গ্রিড স্টেশনের হাই টেনশন তারের কড়া ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে বাস্তব জগতের ফিনফিনে পর্দাটা কোনোভাবে ছিঁড়ে গিয়ে অন্য জগতের কারা ঢুকে গিয়েছিল সেই অভাগা কয়েকটি শহরতলির জীবনে, নাকি নিতান্ত ভৌতিক কোনো কারণে ওই বিস্তীর্ণ অঞ্চলের লোকগুলো গ্রাম শহর শুদ্ধ আবছা হতে হতে ধীরে ধীরে নেই হয়ে গিয়েছিল। আমার জানা নেই। আমি শুধু জানি একমাত্র এই একটি অতি পুরাতন অখ্যাতনামা খবরের কাগজে হিদরহাটি বেলজোলার নাম আছে, সাথে ছাপা হাতে আঁকা ম্যাপটায় আছে লোককথার গ্রাম দুটির কাল্পনিক অবস্থা। আমি এখন বাড়ি ফিরে ব্যাগ গোছাবো। দাদা, দাদা কোথাও যাস না যেন, আমার কিন্তু খুব ভয় করে। তুলু বলেছিল, অথচ আমি ওকে ফেলে চলে এসেছি। ফিরে তো আমায় যেতেই হবে, তাই না? আজকের এই ইনভার্টারের যুগে দাঁড়িয়ে লোডশেডিংকে মাঝে মাঝে বেশ মনে পড়ে আমাদের। সঙ্গে আর কিছু কি মনে পড়ে? আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক, তমাল, নিহারেন্দু, দিগন্তিকা এবং মৌপিয়া। আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন মীনাক্ষী সেন শর্মার কাহিনী হিদরহাটির গল্প। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।